নমস্কার, আমি অমরেশ চক্রবর্তী। আজ আবার এসেছি ফিরে কসমোসনিক স্টুডিওর একগুচ্ছ হাসির গল্পের একটি নতুন প্রতিবেদন নিয়ে। আজকের গল্প শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাতাল ঘর। আপনারা অনেকেই নিশ্চয়ই জানবেন, পাতাল ঘর গল্পটি অবলম্বনে একটি বহু প্রচারিত বাংলা চলচ্চিত্র তৈরি হয়েছিল। চলচ্চিত্র থেকে আসল গল্পের অনেকটাই ফারাক আছে। আসল গল্পের অনেক চরিত্রই, যেমন ভূতনাথ নন্দী, সুবুদ্ধি রায়, কার্তিক বোস এবং গোবিন্দ অপয়া চলচ্চিত্রটিতেও ছিল, কিন্তু আসল গল্পে আরো এমন অনেক চরিত্র আছে যাদের আমরা চলচ্চিত্রে দেখিনি। আর পটভূমিকার আঙ্গিকেও আসল গল্পটি চলচ্চিত্র থেকে কিছুটা ভিন্ন। তাই যারা চলচ্চিত্রটি দেখেছেন এবং আসল গল্পটি পড়েননি, তাদের জন্য এটা একটু নতুন অভিজ্ঞতা হতে চলেছে। এবং যারা চলচ্চিত্রটিও দেখেননি, গল্পটিও পড়েননি, তাদের তো অতি অবশ্যই এই গল্পটা শোনা দরকার। শুরু করছি শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাতাল ঘর খণ্ড 1। আচ্ছা, ও বাড়িতে কি ভূত আছে মশাই? নরহরিবাবু অবাক হয়ে বললেন। ভূত? বাড়ির সঙ্গে আবার ভূতও চাই নাকি আপনার? আচ্ছা আবদার তো মশাই, সস্তায় বাড়িটা পাচ্ছেন সেই ঢের, তার সঙ্গে আবার ভূত চাইলে পারবো না মশাই। ভূত চাইলে অন্য বাড়ি দেখুন, ওই নরেন বক্সির বাড়ি কিনুন, মেলা ভূত পাবেন। সুবুদ্ধি জিভ কেটে বলল, আরে ছি ছি, ভূত চাইবো কেন? ওটা কি চাইবার জিনিস? বলছিলাম কি, পুরনো বাড়ি তো, অনেক সময় পুরনো বাড়িতেই তারা থাকেন কিনা। নরহরিবাবু এ কথাটা শুনেও বিশেষ খুশি হলেন না, গম্ভীর হয়ে বললেন, পুরনো বাড়ি হলেই ভূত থাকবে এমন কোনো কথা নেই। ভূত অত সস্তা নয়। ভূত যদি থাকতো তাহলে আরো লাখ দুয়েক টাকা বেশি দর হাঁকতে পারতুম। কপালটাই আমার খারাপ। কলকাতার বিখ্যাত ভূত সন্ধানী ভূতনাথ নন্দী মাত্র 6 মাস আগে এসে প্রস্তাব দিয়েছিলেন, যদি ভূতের গ্যারান্টি থাকে তবে 3 লক্ষ টাকা দিতে রাজি আছে। বুঝলেন মশাই, ভূত থাকলে এত সস্তায় মাত্র 1 লাখ টাকায় বাড়িটা আপনি পেতেন না। সুবুদ্ধি ঘাড় নেড়ে বলল, বুঝেছি, ভূতের দাম আছে দেখছি। চড়া দাম মশাই, চড়া দাম। অথচ কপালটা খারাপ না হলে 150 বছরের পুরনো বাড়িতে এক আধটা ভূত কি থাকতে পারতো না? কিন্তু ব্যাটারে যে কোথায় হাওয়া হলো কে জানে। বোম্বাইয়ের থিওজফিক্যাল সোসাইটির কিছু আর কাটিও এসেছিল ভূতের বাড়ির খোঁজে। তারাও ও বাড়ি ভাড়া নিয়ে কয়েকদিন ছিল, ভূতের গায়ের আঁশটিও দেখতে পাননি তারা। সুবুদ্ধি হঠাৎ বলল, ভূতের গায়ে কি আঁশ থাকে নরহরিবাবু? নরহরিবাবু উদাস হয়ে বললেন, কে জানে কি থাকে। আঁশও থাকতে পারে, বড় বড় লোমও থাকতে পারে। নরেন বক্সির বাড়ির কথা কি যেন বলছিলেন? নরহরিবাবু গলাটা একটু খাটো করে বললেন, ওর বাড়িতে ভূত ভূত কিছু নেই, সব ফকিকারি। ভূতনাথ নন্দীকে ভজিয়ে বাড়িটা 1.5 লাখ বেশি দামে বেচল। রাত্রিবেলা মেজ ছেলে গোপালকে ভূত সাজিয়ে পাঠিয়েছিল। গোপাল সাদা চাদর চাপা দিয়ে খানিক নাচানাচি করে এলো উঠোনে, নাকি গলায় কথাটাও বলেছিল। তাতেই ভূতনাথ বাবু খুব ইমপ্রেসড, খুশি হয়ে বাড়িটা কিনে ফেললেন। তবে তিনি ব্যস্ত মানুষ, বিশেষ আসেন না, বাড়িটা পড়েই থাকে। সুবুদ্ধি একটা স্বস্তির শ্বাস ফেলে বলল, যাক, বাড়িটায় ভূত নেই জেনে ভারী নিশ্চিন্ত হলাম। পুরনো বাড়ি বলে একটু খুঁতখুঁতুনি ছিল। এ কথায় নরহরিবাবু একেবারেই খুশি হলেন না, একটু যেন চটে উঠেই বললেন,
আপনি তো ভূত নেই বলে খুশি হয়েই খালাস, কিন্তু ভূত না থাকাটা কি ভালো? যত দিন যাচ্ছে ততই ভূতের চাহিদা বাড়ছে। চারদিকে এখন ভূত নেই ভগবান নেই বলে একটা হাওয়া উঠেছে। যতই হাওয়াটা জোরদার হচ্ছে ততই লোক ভূত দেখার জন্য হামলে পড়ছে, আর যতই হামলে পড়ছে ততই ভূতেরা গা ঢাকা দিচ্ছে। তাতে লাভটা হচ্ছে কার? সুবুদ্ধি একটু হতবুদ্ধি হয়ে বলল, তা বটে। আপনি তো তা বটে বলেই মুখ মুছে ফেললেন, কিন্তু আমার ক্ষতিটা বিবেচনা করেছেন? আমার এ তল্লাটে 100-150 বছরের পুরনো আরো 5খানা বাড়ি আছে। ভূত না থাকলে সেগুলোর দর উঠবে? নোনায় ধরছে, ঝুরঝুর করে চুনবালি খসে পড়ছে, দেওয়াল ফেটে হা হয়ে তক্ষকের বাসা হয়েছে, অশ্বত্থ গাছ উঠেছে। ওসব বাড়ির দামই বা কি বলুন? ওদিকে ভূতনাথ নন্দী বলে রেখেছেন খাঁটি ভূত থাকলে তিনি প্রত্যেকটা বাড়ি 2.5-3 লাখে কিনে নেবেন। কিন্তু কপালটাই এমন যে কি বলবো, মতি ওজাকে দিয়ে সবকটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজিয়েছি। সে মেলা মন্ত্রতন্ত্র পড়ে ভালো করে দেখে এসে বলল, আপনার নসিবটাই খারাপ জানাব, কোনো বাড়িতে কোনো ভূত টুত কিছু নাই, সব সাপাকটি আছে। আমি তো আর নরেন বক্সি নই যে ভেজাল ভূত চালিয়ে দেব। আমি হলাম হরি ময়রার পোপত্র। আমাদের বংশে কেউ কখনো দুধে জল বা রসগোল্লায় সুজি মেশায়নি। সেই বংশের ছেলে হয়ে আমি ভূতে ভেজাল দিতে কি পারি? সুবুদ্ধি অত্যন্ত বুদ্ধিমানের মতো মাথা নেড়ে বলল, তা তো বটেই। তাই বলছিলাম মশাই, ভূত নেই বলে আপনার তো আনন্দই হচ্ছে, কিন্তু আমার তো তা হচ্ছে না। একেই বলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। সুবুদ্ধি মাথা নেড়ে সায় দিয়ে বলল, যা বলেছেন। নরহরিবাবু কটমট করে সুবুদ্ধির দিকে চেয়ে বললেন, তাহলে যান, গিয়ে নেই ভূতের বাড়িতে সুখে থাকুন গে। সুবুদ্ধি এতক্ষণ বড় অস্বস্তি বোধ করছিল, ধমক খেয়ে পালিয়ে বাঁচল। সঙ্গে তার ভাগ্নে কার্তিক। রাস্তায় এসে কার্তিক বলল, মামা, ভূতের যে এত দাম তা জানতাম না তো। আমি কি জানতাম? যাক বাবা, বাড়িটায় ভূত নেই এটাই বাঁচোয়া। কার্তিকের বয়স বছর 15, বেশ চালাক চতুর ছেলে। বলল, ভূত থাকলেই ভালো হতো কিন্তু মামা, ভূত দেখার মজাও হতো, আবার ভূতনাথ বাবুকে বেশি দামে বেচেও দেওয়া যেত। সুবুদ্ধি নরহরি বাবুর মতোই কটমট করে কার্তিকের দিকে চেয়ে বলল, তোরও ঘাড়ে ভূত চাপলো নাকি রে? ওসব কথা উচ্চারণও করতে নেই। সুবুদ্ধি মিলিটারিতে চাকরি করত। চাকরি করতে করতে বেশ কিছু টাকা জমে গিয়েছিল তার। মিলিটারিতে খাই খরচ তো লাগে না, পোশাক আশাকও বিশেষ লাগে না, ইউনিফর্ম তো সরকারি দেয়। দিদি ছাড়া আর তিনকুলে কেউ নেই বলে কাউকে টাকাও পাঠাতে হতো না। ফলে সুবুদ্ধির হাতে বেশ কিছু টাকা জমে গেছিল। মিলিটারিতে রিটায়ার করিয়ে দেয় খুব তাড়াতাড়ি। রিটায়ার হয়ে সুবুদ্ধি ভাবল, এবার নির্জনে কোথাও আস্তানা গেড়ে ছোট মতো একটু দোকান করবে আর একা একা বেশ থাকবে। এই নন্দপুরের খোঁজ মিলিটারিরই একটা লোক দিয়েছিল তাকে। বলেছিল, হুগলি জেলায় ওরকম জায়গার পাবে না, জলবায়ু যেমন ভালো তেমনি গাছপালা আছে, নদী আছে। ব্যবসা করতে চাও তো নন্দপুর হচ্ছে সবচেয়ে ভালো জায়গা। বড় গঞ্জ, মেলা লোকজনের যাতায়াত, নন্দপুরের বাজারেরও খুব নাম। তার নন্দপুর জায়গাটা খারাপ লাগেনি সুবুদ্ধির। বাস্তবিকই জায়গাটা চমৎকার। গাঁ বলতে যা বোঝায় তাও নয়, আধা শহর আধা গ্রাম। ব্যবসা বাণিজ্য করতে চাইলেও বাধা নেই। সুবুদ্ধির দিদি বসুমতীর শ্বশুরবাড়িও কাছাকাছিতে, বইচিতে, ঘণ্টাখানেকের পথ। দিদি নন্দপুরের নাম শুনে বলল, ওখানে শুনেছি একটা ভালো স্কুল আছে। কার্তিকটার তো এখানে লেখাপড়া তেমন হচ্ছে না ভালো, সারাদিন খেলে বেড়ায়। ওকে বরং ওখানেই তোর কাছে নিয়ে রাখ, তোরও একা লাগবে না, আর ওর ওপরেও নজর রাখতে পারবি। দিদির 5 ছেলে 1 মেয়ে,
কাজেই কার্তিককে ছেড়ে দিতে জামাইবাবুরও আপত্তি হলো না। কয়েকদিন হলো মামা ভাগ্নে নন্দপুরে এসে বাজারের কাছে একটা ঘর ভাড়া নিয়ে আছে। বাড়িটাও কেনা হয়ে গেল। এখন একটু মেরামত করে নিলেই হয়। যে ঘরটায় তারা আছে সেখানেই দোকান করা যাবে। কিসের দোকান তা অবশ্য এখনো ঠিক হয়নি। কার্তিকের ইচ্ছে একটা রেস্টুরেন্ট বা মিষ্টির দোকান খোলা হোক, আর সুবুদ্ধির ইচ্ছে মনোহরি বা মুদির দোকান। নন্দপুরের নাম করা মিস্ত্রি হলেন হরেন মিস্ত্রি। এক ডাকে সবাই চেনে। বড্ড ব্যস্ত মানুষ, তাকে ধরাই মুশকিল। দুদিন ঘোরাঘুরির পর 3 দিনের দিন বিকেলে বাজারের পেছন দিকে হরেন মিস্ত্রির বাড়িতে তাকে পাওয়া গেল। পাকানো চেহারা, মস্ত গোফ, মুখখানা থম মারা। সব শুনে টুনে জিজ্ঞেস করলো, কোন বাড়িটা কিনলেন? ওই যে পাইকপাড়ায় নরহরি বাবুর বাড়ি। শুনে ফিচিক করে একটু হাসলো নরেন। কেনা হয়ে গেছে? আগে ভালো ভালো। ভালো ভালোটা এমন ভাবে বলল যে মোটেই সেটা ভালো শোনালো না সুবুদ্ধির কানে। সে বলল, কেন, কোনো গোলমাল আছে নাকি? থাকুন, বুঝবেন। এ কথাটাও রহস্যে ভরা। সুবুদ্ধি বলল, একটু খোলসা করেই বলে ফেলুন না, আমি বাইরের মানুষ, সব জেনে রাখা ভালো। হরেন একটা শ্বাস ফেলে বলল, জানবেন জানবেন, তার জন্য তারা কিসের, থাকতেই তো এসেছেন, থাকতে থাকতেই জানতে পারবেন। সুবুদ্ধির মনে একটা খিঁচ ধরে গেল। হরেন মিস্ত্রি কি কোনো গোপন কথা জানে? সে বলল, বাড়িটা একটু পুরনো জানেন। হরেন গলা চুলকোতে চুলকোতে বলল, পুরনো বললে কিছুই বলা হয় না, ও বাড়ি একেবারে ঝুরঝুরে। তা কত নিল? 1 লাখ। আপনার অনেক টাকা না? টাকা চুলকেছিল বুঝি? সুবুদ্ধি শুকনো মুখে ঢোক গিলে বলল, ঠকে গেছি নাকি? এখন আর সে জেনে লাভ কি, কিনে তো ফেলেইছেন। যে আজ্ঞে। হরেন মিস্ত্রি বলল, ঠিক আছে, কাল আমি লোকজন নিয়ে যাব, তবে বলেই রাখছি মশাই, ও বাড়ি মেরামত করতে বেশ খরচ হবে আপনার। সুবুদ্ধি দমে গিয়ে বলল, তা কত পড়বে? আগে দেখি, তারপর হিসেব। নন্দপুরে এসে জায়গাটা দেখে বেশ আনন্দ হয়েছিল সুবুদ্ধির, কিন্তু আনন্দটা এখন ধীরে ধীরে কমে যাচ্ছে, একটু উদ্বেগ হচ্ছে। পরদিন হরেন মিস্ত্রি বাড়ি মেরামত করতে গেলে একটা বিপত্তি ঘটল। হরেনের এক সাগরেদ পাঁচু কোণের ঘরের ফাটা মেঝেতে একটা আলগা চাঙড় তুলতে যেতেই মেঝে ধসে সে 5 হাত গর্তের মধ্যে পড়ে গেল। হাঁটু ভাঙল, মাজায় চোট পেল। হরেন মিস্ত্রি মাথা নেড়ে বলল, শুরুতে এমন অলক্ষণে কাণ্ড মশাই, আমি এ বাড়ি মেরামত করতে পারবো না। পাঁচুই আমার বল ভরসা, সে বসে যাওয়াতে আমার ভারী ক্ষতি হলো। আর ছোড়াটাও বোকা, কতবার শিখিয়ে পড়িয়ে দিলাম, ওরে ওদিক পানে তাকাস নে, তা হলেই বিপদ। তা ছোড়া শুনলো সে কথা? ঠিক তাকালো, আর অমনি বিপদ। সুবুদ্ধি শুকনো মুখে বলল, কোন দিকে তাকানোর কথা বলছেন? হরেন নরহরি বাবুর মতোই কটমট করে তাকিয়ে বলল, সে আমি বলতে পারবো না, নিজেই বুঝবেন মশাই। তো হরেন মিস্ত্রি দলবল নিয়ে চলে যাওয়ার পর সুবুদ্ধি মাথায় হাত দিয়ে বসে পড়ল। এখন কি হবে রে কার্তিক? কার্তিক বিন্দু মাত্র না ঘাবড়ে বলল, দেখো মামা, আমি বলি কি, মেরামতের দরকার নেই, একটু ঝাটপাট দিয়ে চলো দুটো চৌকি কিনে এনে এমনি থাকতে শুরু করি, তারপর দুজনে মিলে রং টং করে নেব ধীরে সুস্থে। বলছিস? বাড়িখানা আমার দিব্যি পছন্দ হয়ে গেছে মামা, ইচ্ছে করছে আজ থেকেই থাকি। তা বাড়িটা সুবুদ্ধিরও কিছু খারাপ লাগছে না। পুরোনো আমলের 30 ইঞ্চি মোটা দেওয়াল,
পোক্ত গঠন, 3খানা ঘর, 1খানা দরদালান আছে, পেছনে একটু বাগান, তাতে অবশ্য আগাছাই বেশি। সুবুদ্ধি আর কার্তিক বাড়িটা ঘুরে ফিরে দেখলো। 3 নম্বর ঘরটা ভেতর দিকে, বেশ বড় ঘর, তারই মেঝেটা এক জায়গায় বসে গেছে। ওরে কার্তিক, বাড়ির মেঝে যে ফোপরা হয়ে গেছে রে, রাত বিরেতে আমাদের নিয়ে ধসে পড়বে না তো? না মামা না, এই জায়গাটায় বোধহয় গুপ্তধন আছে, তাই ফাঁপা। তোর মাথা। সুবুদ্ধি মুখে রাগ দেখালেও মনে মনে ঠিক করে ফেললো এখানে থাকাই যুক্তিযুক্ত। বাজারে যে ঘর ভাড়া নিয়েছে সেখানে জায়গা বড় কম, বাথরুমও নেই, এখানে থাকলে সেদিকে সুবিধে। পরদিন বাজারে গিয়ে তারা 2টো চৌকি কিনে ফেললো, তারপর জিনিসপত্র নিয়ে এসে ঘরদোর সাজিয়ে ফেললো। কার্তিক হঠাৎ বলল, আচ্ছা মামা, একটা জিনিস লক্ষ্য করেছো? কি? এই পাড়াটা অন্ধদের পাড়া। বলিস কি? একটু আগে সামনের বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিল, দেখলুম সব লোক চোখ বুজে হাতড়ে হাতড়ে হাঁটছে, এমনকি একটা রিক্সাওয়ালা পর্যন্ত চোখ বুজে পক পক করে হর্ন দিতে দিতে চলে গেল। ঠিক দেখেছিস? বিশ্বাস না হয় চলো, তুমিও দেখবে। বাইরে এসে সুবুদ্ধি যা দেখলো, কথাটা ঠিকই। রাস্তা দিয়ে যারা যাচ্ছে কেউ চোখে দেখে না, সবাই সামনের দিকে হাত বাড়িয়ে পা ঘষতে ঘষতে হাঁটছে। একটা লোক সাইকেল করে গেল, তারও চোখ বোঝা। সুবুদ্ধি ফের হতবুদ্ধি হয়ে বলল, এ কি ব্যাপার রে, এখানে এত অন্ধ মানুষ থাকে নাকি? তাই তো দেখছি মামা। এ তো বড় ভয়ের কথা হলো রে কার্তিক। নন্দপুরের এত লোক অন্ধ কেন, তা একটু খোঁজ নিতে হচ্ছে। কিন্তু এখানে নিশ্চয়ই কোনো খারাপ চোখের রোগের প্রকোপ আছে, শেষে যদি আমাদেরও এই দশা হয়। ঠিক এমন সময় খ্যাচ করে একটা হাসির শব্দ হলো। সুবুদ্ধির ডান দিকে ফিরে দেখলো পাশের বাড়ির বারান্দায় একটা লোক দাঁড়িয়ে তার দিকে চেয়ে হাসছে। লোকটার মাথায় টাক, মোটা গোফ, রোগা চেহারা। সুবুদ্ধির চোখে চোখ পড়তেই বলল, ভায়া কি নতুন এলেন নাকি? যে আগে, নতুন লোক দেখলেই বোঝা যায়, এখনো নন্দপুরের ঘ্যাঁত ঘোত বুঝে উঠতে পারোনি না? আগে না। বাড়িটা কিনলে বুঝি? আগে হ্যাঁ। আচ্ছা মশাই, এখানে কি খুব চোখের রোগ হয়? লোকটা ভ্রু কুচকে বলল, চোখের রোগ না তো। তাহলে এত অন্ধ কোথা থেকে এলো? লোকটা ফের খ্যাচ করে হাসলো। অন্ধকে বলল, ওরা তো সব চোখ বুজে হাঁটছে। চোখ বুজে হাঁটছে কেন মশাই? চোখ বুজে হাঁটছে কেন? বাহ, আমি দাঁড়িয়ে আছি না। সুবুদ্ধির বুদ্ধি গুলিয়ে গেল। সে বলল, আপনি দাঁড়িয়ে আছেন তো তাতে কি? নন্দপুরে নতুন এসেছো, বুঝতে একটু সময় লাগবে। বলেই লোকটা ফের খ্যাঁচ করে হাসলো। হাসিটা মোটেই ভালো ঠেকলো না সুবুদ্ধির কাছে। সে কার্তিকের দিকে চেয়ে বলল, কিছু বুঝছিস? না মামা, আমিও না। তার ঘন্টাখানেক পরেই পুরোটা না হলেও খানিকটা বুঝলো সুবুদ্ধি। বাজারে আজ তার পকেট মার হলো, আর ষাঁড় তাড়া করায় পড়ে গিয়ে হাঁটুতে বেশ চোট হলো। আর মামা ভাগ্নে মিলে খাবে বলে যে 2টো মাগুর মাছ কিনেছিল তা চিলে ছো মেরে নিয়ে গেল। কার্তিকেরও বড় কম কিছু হলো না। সুবুদ্ধি বাজারে যাওয়ার পর সে ঝুলঝাড়ুনি দিয়ে ঘরদোর পরিষ্কার করতে গিয়ে যে বেখেয়ালে একটি বোলতার বাসায় খোঁচা মেরেছিল, আর মারতেই গোটা 4-5টা বোলতা এসে রেগে বেগে তার কপালে আর গালে হুল দিয়ে গেল। একটা কুকুর এসে নিয়ে গেল তার এক পাটি চটি, আর কুকুরটাকে তাড়া করতে গিয়ে রাস্তায় একটা চোখ বোঝা লোকের সঙ্গে ধাক্কা লেগে চিৎপটাং হতে হলো। হয়রান আর ক্লান্ত হয়ে সুবুদ্ধি যখন বাজার থেকে ফিরল, তখন কার্তিক বিরস মুখে বারান্দায় বসে আছে।
ভাগ্নেকে দেখে সুবুদ্ধি বলে উঠল, আর বলিসনি ভাই, ষাঁড়ে এমন তাড়া করেছিল। রাখো মামা তোমার ষাঁড়, বলতার হুল তো খাওনি। বলতা কোথায় লাগে, কর করে 522 টাকা চলে গেল পকেট থেকে। আর আমার চটি, তার কথা কে বলবে? দুটো মাগুর মাছ চিলে নিয়ে চলে গেল হাত থেকে, জানিস? আর আমার যে মাথায় চোট লাগলো। মামা ভাগ্নে বারান্দায় পাশাপাশি বসে যখন এসব কথা বলছিল, তখন আবার সেই খ্যাচ করে হাসির শব্দ। পাশের বাড়ির বারান্দায় সেই গুঁফো টেকো রোগা লোকটা দাঁড়িয়ে বড় বড় দাঁত বের করে হাসছে। বলল, কি ভায়া, বড্ড যে বেজার দেখছি, বলি হলোটা কি? সুবুদ্ধি মলিন মুখ করে বলল, বড্ড বিপদ যাচ্ছে দাদা। লোকটা ভারী আহ্লাদে হাসি হেসে বলল, যাচ্ছে? বাহ বাহ, এবার তাহলে দেখলে তো? কি দেখব? কিছু বুঝতে পারোনি? আগে না। হ্যাঁ, তাহলে তো তোমাকে বেশ বোকা শোকাই বলতে হয়। জলের মতো সহজ ব্যাপারটা বুঝতে পারলে না? সুবুদ্ধি মাথা চুলকে বলল, ষাঁড়ের তাড়া খেয়ে মাথাটা ভোঁ ভোঁ করছে, জানেন তো, বুদ্ধিটা ঠিক কাজ করছে না। আরে বাবা, সাধে কি আমার এত নাম ডাক? শুধু এ তল্লাটে নয়, গোটা পরগনা ঘুরে দেখে এসো এ শর্মাকে সবাই এক ডাকে চেনে কিনা। সুবুদ্ধি খুব বিনয়ের সঙ্গে বলল, তাহলে আপনি একজন কেউকেটা লোকই হবেন বোধহয়। তা বলতে পারো। আজকাল 2 পয়সা বেশ রোজগারও হচ্ছে আমার। রোজ বড় পোনা মাছ রান্না হয় আমার বাড়িতে। ভাতের পাতে ঘি না হলে আমার চলেই না। রাতে মাংস আর ক্ষীর একেবারে বাঁধা। তা কি করে এসব হয় তা জানো? সুবুদ্ধি মাথা নেড়ে বলল, আগে না। শুনতে চাও? যে আগে। সুবুদ্ধি খুব বিনয়ের সঙ্গে বলল। লোকটা মুচকি হেসে বলল, আমি হচ্ছি বিখ্যাত অপয়া গোবিন্দ বিশ্বাস। সকালের দিকে আমার মুখখানা দেখেছ কি সর্বনাশ। ধরো বাজারে বেরোবার মুখে আমার সঙ্গে দেখা হয়ে গেল, ব্যাস, আর দেখতে হবে না। সেদিন হয় তোমার পকেট মার হবে, নয়তো পচা মাছ বা কানা বেগুন ঘচিয়ে দেবে ব্যাপারীরা, নয়তো ষাঁড়ে গুতিয়ে দেবে। সুবুদ্ধি চোখ গোল গোল করে বলল, আগে তাই তো হয়েছে। কার্তিক বলল, আর আমার কি কিছু কম হয়েছে মামা? গোবিন্দ বিশ্বাস বেশ অহংকারের সঙ্গে বলল, আরে ও তো কিছুই নয়। ধরো আজ তোমার একটা গুরুতর মামলার রায় বেরোবে, মামলাটা ধরো তোমার দিকেই পাল্লা ভারী, জিতবেই কি জিতবে। বেরোবার মুখে আমার সঙ্গে দেখা হয়ে গেলে ব্যাস, মামলার রায় ঘুরে যাবেই কি যাবে। সুবুদ্ধি আতঙ্কিত হয়ে বলল, বটে? গ্যারান্টি দিই ভায়া। আর সেই জন্যই তো আজকাল আমাকে হায়ার করতে মেলা দূর দূর থেকে লোক আসে, মোটা ফি দিয়ে নিয়ে যায়। সুবুদ্ধি ক্যাবলাকান্তের মতো বলল, হায়ার করে কেন? করবে না? ধরো তোমার কাউকে জব্দ করার দরকার, আমার কাছে এসে টাকা ফেলে তোমার শত্রুর নাম ঠিকানা দিয়ে যাও। পরদিন সকালে ঠিক আমি তার বাড়ির সামনে গিয়ে ঘাপটি মেরে থাকবো। যেই বেরোবে অমনি তার সামনে গিয়ে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে পড়ব। আজ অব্দি একটাও ফেলিয়ার হয়নি ভাই। ফিও বাড়িয়ে দিয়েছি। ছোটখাটো কাজও আজকাল হাতে নিই না। এই তো রামবাবুর সঙ্গে অবিনাশবাবুর খুব মন কষাকষি। রামবাবুর ছেলে অবনী প্রতি বছর পরীক্ষায় ফার্স্ট হয়, তো অবিনাশবাবু সেবার অবনীর পরীক্ষার ফল বেরোবার আগের দিন এসে আমাকে হায়ার করার জন্য ঝুলোঝুলি, যেন পরদিন সকালে অবনীকে একটু দেখা দিয়ে আসি। তা আমি রাজি হইনি, বড্ড ছোট কাজ, ছুঁচো মেরে কি আর হাত গন্ধ করতে আছে। অবিনাশ তখন হাতে 2000 টাকা গুঁজে দিয়ে বললেন, এ কাজটা না করলে আমি আত্মহত্যা করব। তা কি আর করা, গেলুম।
অবনী স্কুলে যাওয়ার মুখে গিয়ে তার সামনে দাঁড়িয়ে বললুম, কি রেজাল্ট জানতে যাচ্ছ? ভালো ভালো। সুবুদ্ধি চোখ গোল করে বলল, তারপর কি হলো? বললে বিশ্বাস হবে না ভায়া, যে ছেলে অঙ্কে 100-তে 100 ছাড়া পায় না, সেই ছেলে অঙ্কে পেল 8, ইংরেজিতে 21, ভূগোলে 11, আর বাংলায় 25। বলেন কি? কি বলবো ভায়া, নিজের এলেন দেখে আমি নিজেই তাজ্জব। আপনি তো দাদা সাংঘাতিক লোক। গোবিন্দ বিশ্বাস হঠাৎ মুখখানা গম্ভীর করে বলল, সাংঘাতিক বটে, তবে আমার জীবনটা ভারী দুঃখের। সেই ছেলেবেলা থেকে সবাই অপয়া অপয়া বলে পেছনে লাগতো, কেউ মিশতে চাইতো না, আমার কোনো বন্ধুও ছিল না জানো। তারপর বড় হলাম, চুচড়া আদালতে চাকরিও পেলুম, কিন্তু কপালের দোষে সবাই টের পেয়ে গেল যে আমি অপয়া। লোকে ঘেন্না টেন্নাও করতো। তারপর ধীরে ধীরে অপয়ার কদর হতে লাগলো, পয়সা কড়ি পেতে শুরু করলো। তারপর চাকরি ছেড়ে এখন দিব্যি আছি, মুখ দেখলেই পয়সা। সুবুদ্ধি অবাক হয়ে বলল, যত শুনছি তত অবাক হচ্ছি, এরকমও হয় নাকি? হয় না? এই তো আজই সকালে আবার মুখ দেখে তোমার কেমন হেনস্থাটা হলো বলো দেখি। বেশি কথা কি, বর্ধমান কর্ড লাইনে বেলমুড়ি বলে একটা স্টেশন আছে জানো? নামটা নিয়েছো কি বিপত্তি একটা হবে। ও লাইনের লোকেরা নাম উচ্চারণও করে না, বলে মাঝের গ্রাম, এমনকি হাওড়ার টিকিট বাবুরও অবধি। আগে আমি এদিককার লোক নই, তাই ও জায়গার নাম আমি শুনিনি, তবে আপনার ওপর ভারী শ্রদ্ধা হচ্ছে। হতেই হবে, সারা পরগনার লোক আমাকে ভয় খায়। এই যে আমার বাড়ির সামনে দিয়ে যারা যায় তারা চোখ বুঝে কেন যায় এবার বুঝলে তো? আগে খুব বুঝেছি, জলের মতো পরিষ্কার। তবে কি জানো ভায়া, আমার এলেম বেলা 12টা অবধি, তারপর আর আমার অপয়াভাবটা থাকে না, আবার ভোর থেকে শুরু হয়। তামাম দিন অপয়াভাবটা থাকলেও আরো মেলা রোজগার করতে পারত। সুবুদ্ধি খুবই শ্রদ্ধার সঙ্গে বলল, আপনার ওপর ভারী ভক্তি হচ্ছে আমার। হবে না? হওয়ারই কথা কি না? ভক্তি বলো ভয় বলো যা হোক, একটা কিছু হলেই হলো। মোদ্দা কথা, তুচ্ছ তাচ্ছিল্য করা চলবে না। সকালবেলাটায় এই বারান্দায় এসে কেন দাঁড়িয়ে থাকি জানো? এটা হলো আমার নেট প্র্যাকটিস। লোকেরা আমাকে ঠিক মতো মান্যগণ্য করছে কিনা, যথেষ্ট খাতির দেখাচ্ছে কিনা তার লক্ষ্য করা। তবে আজকাল অনেকেই এ রাস্তা ছেড়ে খালধার বা বটতলা দিয়ে ঘুরে বাজারে যায়। দিন দিন এ রাস্তায় লোক চলাচল কমে আসছে, তা সেটাও ভালো লক্ষণ। আমার নাম ডাক আরো বাড়ছে, কি বলো? সুবুদ্ধি খুবই গদগদ হয়ে বলল, তা তো বটেই। লোকটা খ্যাচ করে হেসে বলল, দরকার হলে বলো ভায়া, তুমি আমার কাছের লোক, কম পয়সায় কাজ উদ্ধার করে দেব। বেলা 12টা বাজে, আমার চান খাওয়ার সময় হলো। আজ আবার ইলিশ মাছ হয়েছে কিনা, গলদা চিংড়িও আছে। যাই তাহলে, হ্যাঁ? আগে আসুন, আলাপ করে বড় ভালো লাগলো। গোবিন্দ বিশ্বাস ভেতরে ঢুকে দরজা বন্ধ করার পর কার্তিক বলল, এ তো সাংঘাতিক লোক মামা, এর পাশে থাকাটা কি ঠিক হবে? তুমি বাড়ি বেচে দাও। সুবুদ্ধি করুণ মুখে বলল, আমি আহাম্মক বলে কিনেছি, যারা জানে তারা এ বাড়ি কি কোশমিনকালেও কিনবে? কাকে বেচবো বল? তাহলে কি হবে মামা? সকালের দিকটা সাবধান থাকতে হবে। ওরে সব জিনিসেরই ভালো আর মন্দ দুটো দিকই আছে। মাছের যেমন কাটা বেছে খেতে হয়, এও তেমনই। গোবিন্দ বিশ্বাসের মুখখানা বেলা 12টার আগে না দেখলেই হলো। সকালবেলায় যে আমাকে স্কুলে যেতে হবে, তোমাকেও বাজার হাট করতে হবে, আমরাও চোখ বুঝে বেরাবো।
পারবো, অভ্যাস করলে সব পারা যায়। কার্তিক হঠাৎ বলল, আচ্ছা মামা, পুরনো বাড়িতে তো অনেক সময় গুপ্তধন থাকে, তাই না? তা থাকে হয়তো, এই বাড়িতেও যদি থাকে। দূর পাগলা, বলে সুবুদ্ধি খুব হাসল। এইখানেই শেষ হলো শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাতাল ঘর গল্পটির প্রথম খণ্ড। আগামী সপ্তাহে নিয়ে আসবো এই গল্পটির দ্বিতীয় খণ্ড। নমস্কার।